শুভ সকাল। আমি ডাক্তার পঙ্কজ আপনাদের মাঝে আজকেও একটা স্বাস্থ্য সম্পর্কীয় টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো খুবই কমন একটা জিনিস, কমন একটা সমস্যা, সেটা হলো পেপটিকালচার। পেপটিকালচার প্রথমে আমরা জানবো পেপটিকালচার কি। পেপটিকালচার হলো আলসারেশন of the mucous membrane, stomach or first part of duodenum, অর্থাৎ পাকস্থলী এবং ডিউডেনামের ক্ষুদ্রান্তের যে উপরের অংশ, ওখানে যদি আলসারেশন হয়, এই দুটোকে একত্রে বলা হয় পেপটিকালচার। পেপটিকালচার সাধারণত দেখা যায় যে আমাদের খাদ্যনালীর ভিতরে দু ধরনের মেকানিজম থাকে। একটা হলো ডিস্ট্রাকটিভ মেকানিজম আর একটা হলো প্রোটেক্টিভ মেকানিজম। ডিস্ট্রাকটিভ মেকানিজম হলো যেটাকে আমরা অ্যাসিড পেপসিন ডাইজেশন বলি, অর্থাৎ আমাদের পাকস্থলীর ভিতরে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় এবং ওখানে পেপসিন থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন এরা করে কি, মিউকাস মেমব্রেনটাকে ডিস্ট্রাকশন করতে চায়, এটাকে ক্ষতি করতে চায়, ধ্বংস করতে চায়, ওখানে ক্ষয় করতে চায়। যেহেতু এটা অ্যাসিড, এটা ক্ষয় করতে চায়। আর প্রোটেক্টিভ মেকানিজম হলো মিউকাস, প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হয় এই পাকস্থলী, এখানে আমাদের প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হয় এবং মিউকাসগুলি যে মিউকাস মেমব্রেন আছে সেখানে লেয়ার তৈরি করে, একটা লেয়ার তৈরি করে এটাকে রক্ষা করতে চায়। এটা রক্ষা করতে চাওয়ার আরও একটা কারণ আছে ইন্টিগ্রিটি অফ দ্য সেল। ইন্টিগ্রিটি অফ দ্য সেল হলো অর্থাৎ ওখানকার যে কোষগুলি আছে, কোষগুলির যে বিন্যাস, সেই বিন্যাসগুলি এত মজবুতভাবে হয়, এত মজবুতভাবে গাঁথানো ওখানকার কোষগুলো, যে সেটাও একটা প্রোটেক্টিভ, মানে রক্ষা করার মতো ঢাল হিসেবে কাজ করে থাকে। কাজে আমরা দেখলাম যে ডিস্ট্রাকটিভ এবং প্রোটেক্টিভ মেকানিজম, এই ডিস্ট্রাকটিভ এবং প্রোটেক্টিভ মেকানিজমের ভিতরে যখন ইমব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ ডিস্ট্রাকটিভ মেকানিজমটা বেড়ে যায় আর প্রোটেক্টিভ মেকানিজমটা দুর্বল হয়ে যায়, তখনই এখানে আলসার তৈরি হয়ে থাকে, ঘা হয়, ক্ষত হয়। এটাই আলসার। কোথায় হয় আমরা জানলাম, এটা পাকস্থলীতে হতে পারে, ডুওডেনাম যেটা ক্ষুদ্রান্তের উপরের অংশ, সেখানেও হতে পারে। হলো উপসর্গ কি? উপসর্গ হলো এপিগ্যাস্ট্রিক পেইন হয়, অর্থাৎ আমাদের পেটের উপরের অংশে ব্যথা হয়, যে ব্যথাটা এপিসোডিক নেচার, কোলিকি নেচার, কোলিকি অ্যান্ড এপিসোডিক। কোলিকি অর্থাৎ ব্যথা এই আছে এই নাই, এই আছে এই নাই, একটু সময় আছে একটু সময় নাই, এবং এটা এপিসোডিক অর্থাৎ নাটকের পর্বের মতো। দেখা যায় 2 মাস 4 মাস ভালো থাকে, তারপর আবার একদিন হঠাৎ ব্যথা শুরু হয়। এটা এপিসোডিক ইন নেচার। তাহলে 1 নম্বর হলো পেটে ব্যথা। এখানে বমি বমি ভাব হয় অথবা বমি হতে পারে, খাবার অরুচি হয়, রোগী কমপ্লেন করে তার হার্টবার্ন হচ্ছে, ঠেকুর হচ্ছে, পেট ফাঁপা হতে পারে। এই প্রবলেমগুলি, এই উপসর্গগুলি সাধারণত পেপটিকালচার হলে আমরা পেতে কখনো কখনো বার্নিং সেন্সেশন হয়, পেটের ভিতর জ্বলতেছে, পেটের ভিতরে যার বার্নিং সেন্সেশন হয়, পেটের ভিতরে জ্বলে। হওয়ার কারণ কি? হবার কারণ, একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া। হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়াটা খুবই আলসার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করে যে আলসার করে, সেটা প্রমাণ করে। এটা আগে ছিল কাম্পাইলোব্যাক্টার, যে জন্য এখানে হেলিকোব্যাক্টার এটা আবিষ্কার করে নোবেল প্রাইজও পেয়েছে। কাজে এই হেলিকোব্যাক্টার পাইলোরি হলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলসার হওয়ার জন্য। এছাড়া আর কি কোনো কারণ আছে? হ্যাঁ, আরও কারণ আছে। আরও কারণের ভিতরে যেমন যদি প্রচুর পরিমাণে স্পাইসি মশলাদার খাবার খেয়ে থাকে, বোনা খাবার যেগুলি আছে এগুলি খেয়ে থাকে, যদি ঝাল মশলা এগুলি অনেক বেশি খাওয়া হয়ে থাকে, যদি খুব টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে, অ্যালকোহল, স্মোকিং, ধূমপান করে, তাহলেও এখানে আলসার ফাংশন, এনএসএআইডি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ ব্যথানাশক
ওষুধ যেগুলি আছে, ব্যথানাশক ওষুধ, ডাইক্লোরোপিন, ন্যাপ্রোক্সেন, আরও বিভিন্ন ওষুধ আছে ব্যথানাশক, সেগুলিও আলসার হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে যদি এই আলসার হয়ে থাকে, এর ডায়াগনোসিস আমরা কিভাবে করব, এটাকে নির্ণয় করব কিভাবে? এটাকে নির্ণয় করা এখন তো অনেক সহজ উপায় আছে। আগে এটা অনেক জটিল ছিল। একটা সময় ছিল যখন এন্ডোস্কোপি ছিল না। এখন এন্ডোস্কোপির মাধ্যমে এটা অতি সহজে নির্ণয় করা যায়। একটা সময় ছিল যখন এন্ডোস্কোপি ছিল না, তখন বেরিয়াম মিল এক্স-রে করা হতো। বেরিয়াম খাওয়ানো হতো এবং তারপরে এক্স-রে করলে এটা একটা একটা আস্ত পেঁয়াজের উপরের অংশ কেটে ফেললে যেরকম হয়, এটা এরকম একটা ডিফারেন্ট ক্যাপ পাওয়া যেত। কিন্তু এখন এন্ডোস্কোপি করে অতি সহজেই আলসার নির্ণয় করা যায়। এছাড়া এইচ পাইলোরির উপস্থিতি আছে কি না সেটাও রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। চিকিৎসা কি? আলসার হলে সাধারণত দেখা যায় যে এর চিকিৎসা আমরা করে থাকি অ্যাসিড সিক্রেশনটাকে কমাইয়া। যেহেতু এখানে অ্যাসিড সিক্রেশন বেশি হয়, অ্যাসিড সিক্রেশনটাকে আমরা কমাই দিই। অ্যাসিড সিক্রেশন কমাবার জন্য H2 রিসেপ্টরকে ব্লক করা যেতে পারে। প্যারাইটাল সেল প্রচুর পরিমাণে অ্যাসিড সিক্রেশন করে পাকস্থলীর ভিতরে। তাহলে আমরা H2 রিসেপ্টর আছে যে সেটাকে ব্লক করে দিতে পারি, অথবা প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিতে পারি। এই প্রোটন পাম্পের মাধ্যমেও অ্যাসিড সিক্রেশন হয়ে থাকে। তাহলে প্রোটন পাম্পকে বন্ধ করে দিতে পারি, H2 রিসেপ্টরটাকে ব্লক করে দিতে পারি। H2 রিসেপ্টরটাকে যদি আমি ব্লক করে দিই, তাহলে কিছু ওষুধ আছে বাজার, যেমন রেনিটিডিন, ফেমোডিডিন, সেমিটিডিন। এই ওষুধগুলি H2 রিসেপ্টরকে ব্লক করে দিলে অ্যাসিড সিক্রেশন কমে। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্পকে ইনহিবিট করলে অনেক বেশি অ্যাসিড সিক্রেশন কমে যায়। প্রোটন পাম্প যেমন ওমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, ডেসল্যান্সোপ্রাজোল, নানা ধরনের ঔষধ আছে। সেগুলি খেলে প্রোটন পাম্পটা ইনহিবিট হয় এবং অ্যাসিড সিক্রেশন কমে যায়। এখন অ্যাসিড সিক্রেশন যদি অনেক বেশি কমে যায়, সেক্ষেত্রেও সমস্যা আছে, সেটা অ্যাক্লোহাইডিয়া হয়। অর্থাৎ অ্যাক্লোহাইডিয়া মানে একেবারে অ্যাসিড নাই। অ্যাসিড তো দরকার বলেই তো ওখানে সিক্রেশন হয়। কেন দরকার? আমরা যে খাবার খাই, খাবারের মাধ্যমে প্রচুর পরিমাণে জীবাণু ঢোকে, সেই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য অ্যাসিড আমাদের জন্য খুবই দরকার। কাজে অ্যাক্লোহাইডিয়া হলে ডায়রিয়া হতে পারে, ডিসপেপসিয়া হতে পারে, নানা ধরনের প্রবলেম হজমের প্রবলেম হতে পারে। যেন অ্যাক্লোহাইডিয়া না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কমপ্লিকেশনস কি? এর মাধ্যমে কি কমপ্লিকেশন হতে পারে? এই আলসারের মাধ্যমে পেপটিক আলসার হলে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। পেপটিক আলসার একটা আমরা বলেছি যে গ্যাস্ট্রিক আলসার, আর একটা হলো ডুওডেনাম আলসার। গ্যাস্ট্রিক আলসার সাধারণত 5% ক্যান্সারে পরিণত হয়ে থাকে। পাকস্থলীর ভিতরে যদি আলসার হয়, তাহলে 5% মানে 100 জনের ভিতরে 5 জন ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। আর ডুওডেনাম আলসার কখনো ক্যান্সারে রূপান্তরিত হয় না। ডুওডেনাম আলসারে তাহলে কি হতে পারে? ডুওডেনাম আলসার যেহেতু এটা এপিসোডিক অ্যাটাক, কখন এই আলসার হয়েছে আবার ভালো হয়ে গেছে, আবার আলসার হয়েছে আবার ভালো হয়ে গেছে, এরকম হতে হতে ওর উপর আপনারা দেখবেন কোনো জায়গা যদি ঘা হয়, সেখানে ঘাটা শুকোবার পর একটা দাগ থাকে। তেমনি ওই আলসার যখন শুকায় তখন সেখানে একটা দাগ হয় ক্ষতর জায়গায়। এরকম বারবার হতে হতে ওই জায়গাটার যে পথ, ডুওডেনামের যে পথটা, ওই পথটা বন্ধ হয়ে যেতে পারে। ওই পথটা বন্ধ হয়ে গেলে তখন তাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। খাবার পাকস্থলী থেকে আর ক্ষুদ্রান্ত্রের ভিতরে যেতে পারবে না। খাবার যদি পাকস্থলীর ভিতর থেকে ক্ষুদ্রান্তে যেতে না পারে, তাহলে রোগী বারবার বমি করবে। ভাত খেয়ে এসে রোগী বলবে যে জামাই বাড়িতে আসছে, শাশুড়ি ভাত খেতে দিছে, জামাই যে বলবে যে শাশুড়ি আম্মা লেবু গাছতলা গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে এসেছি। অর্থাৎ রোগী গলায় আঙুল দিয়ে বমি করলে স্বস্তি বোধ করে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে এখানে বাইপাস সার্জারি করা হয়, সার্জারি করে এটাকে ঠিক করে দেওয়া যায় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে। কাজে কমপ্লিকেশনগুলি যাতে না হতে পারে সেজন্য আগে থেকেই সতর্ক থাকতে হবে। প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হলো সাধারণত স্পাইসি ফুড বেশি খাওয়া যাবে না, মশলাদার খাবার বেশি খাওয়া যাবে না, ভুনা খাবার এগুলো বেশি খাওয়া যাবে না, ঝাল মশলা কম খেতে হবে, ঘন ঘন বাতের বড়ি খাওয়া যাবে না কোনো ক্রমেই না।
ধূমপান করা যাবে না, মদ্যপান করা যাবে না, সাধারণত নরম ভাত খেতে হবে, এবং নিয়মিত ঘুমাতে হবে, অতিরিক্ত টেনশন করা যাবে না। এগুলি করলে সাধারণত এই রোগ থেকে আরোগ্য লাভ করা যাবে এবং এর প্রতিরোধ করা যাবে, রোগকে প্রতিরোধ করা যাবে, এগুলো কম হবে, রোগ কম হবে। আমাদের এশিয়ান দেশি এ রোগ বেশি হয়ে থাকে যেহেতু আমরা মশলাদার এবং সুস্বাদু খাবার অনেক বেশি খেয়ে থাকি, তাই আমাদের এই রোগটা অনেক বেশি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।